তো আজকে আমরা এই সিরিজটি সমাধান করব। তো এটার ক নম্বরে বলা আছে যে তরঙ্গ কাকে বলে। আমরা দেখবো যে পর্যায়বৃত্ত আমি লিখে দিয়েছি যে পর্যায়বৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বা ওয়েভ বলে। মানে মাধ্যমের কণাগুলোর কোনো পরিবর্তন হয় না, কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে, তাকেই আমরা বলতে পারি তরঙ্গ বা ওয়েভ। খ নম্বরে বলা হয়েছে যে প্রতিধ্বনি শোনার জন্য নির্দিষ্ট দূরত্ব প্রয়োজন হয় কেন। মানে প্রতিধ্বনি শুনতে হলে একটি নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন হয়, কারণ আমরা তো জানি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম 0.1 সেকেন্ড লাগে। তো এই স্থান থেকে এখানে প্রতিফলিত শব্দ প্রতিফলিত হয়ে এখানে আসতে 0.1 সেকেন্ডের জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন হয়। যদি দূরত্বটা যদি এইখানে হয়, তাহলে আমরা 0.1 সেকেন্ডের আগে এই শব্দটি আমরা আমাদের কানে আসবে এবং আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। আমরা সাজিয়ে লিখতে পারি যে ক্ষণস্থায়ী শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে তার রেশ বা অনুভূতি প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। মূল শব্দ শোনার পর এই 0.1 সময়ের মধ্যে যদি প্রতিফলিত শব্দ আবার কানে ফিরে আসে, তবে মস্তিষ্ক দুটি শব্দকে আলাদা করতে পারে না, ফলে প্রতিধ্বনি শোনা যায় না। প্রতিফলিত শব্দকে আলাদাভাবে প্রতিধ্বনি হিসেবে শুনতে হলে তা অবশ্যই মূল শব্দ শোনার অন্তত 0.1 সেকেন্ড পর কানে পৌঁছাতে হবে। শব্দ বাতাসে ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে বিদায় প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে একটি নির্দিষ্ট ন্যূনতম দূরত্বের প্রয়োজন হয়। এখন গ নম্বরে বলা হয়েছে যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। তো আমাদের এখানে উদ্দীপকে বলা হয়েছে যে এগুলো তো আমাদের লাগবে না। এখানে বলা হয়েছে যে ওই দিনে বাতাসের শব্দের বেগ 341.87 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস বা এটা শব্দের বেগ, এটা তো আমরা জানি অবশ্য। এটা উদ্দীপকে বলা হয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা এটা শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তো আমি প্রথমে নেবো যে গ নম্বরে লেবো যে দেওয়া আছে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ v1 = 330 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। 330 মিটার পার সেকেন্ড, 330। এখন ওই তিনে বাতাসের শব্দের বেগ, তখন আমরা নেবো যে v2 লেখার আগে যে আমরা t1 লিখে নিই। v2 আমরা লিখে নিই যে v2 আমরা দেওয়া আছে 341.87 মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখবো যে দেখা যাচ্ছে না, এখন আমরা এখানে লিখবো যে t1 আর একটু বড় করলে = 0 ডিগ্রি সেলসিয়াস। t1 = 0 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াসকে যদি আমরা কেলভিন এককে নিই, তাহলে হবে 273 কেলভিন। তো এখন আমরা বলা হয়েছে যে t2 নির্ণয় করবো। t2 = তো আমরা একটা সূত্র জানি যে সূত্রটি হলো গিয়ে v2/t1 equal √t2/t1। তো এখন আমরা যদি এখানে আমরা তো এই তাপমাত্রা নির্ণয় করবো, এর জন্য এই পাশটা আমরা এইদিকে নিয়ে আসবো। এই পাশটা এইদিকে নিয়ে আসলে t2/t1 হবে এইদিকে v2/t1। এখন আমরা এই যে √ওভার আছে, এই যে √ওভার, এটা মানে এটা তোলার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করবো, স্কোয়ার করবো। তাহলে এখানে √স্কোয়ারে কেটে যাবে, তাহলে এখানে থাকবে t2/t1, এখানে থাকবে v2/t1। এখানে আমরা t2 লিখবো। এই যে
T1, এই T1টা এইদিকে ভাগ আছে, তাহলে এইদিকে গেলে গুণ হবে, এইদিকে যদি গুণ থাকতো এইদিকে গেলে ভাগ হতো, এইদিকে ভাগ আকারে আছে, এইদিকে গেলে গুণ হবে। আর আমরা তো এখানে স্কোয়ার দিইনি, উভয় পক্ষকে আমরা তো বর্গ করেছিলাম, এখানে রুট স্কোয়ারে কেটে যাবে আর এখানে স্কোয়ার থাকবে। এখানে আমরা দেখবো B2/B1 হোল স্কোয়ার ইন্টু T1। এখন আমরা মান বসাবো, এখানে T2 ইকুয়াল B2 এর মান আমরা পেয়েছিলাম 341 দশমিক 86। B1 B1 এর মান পেয়েছিলাম 330, B1 এর মান আমরা পেয়েছিলাম 330। আমরা স্কোয়ার দেবো, এখানে আছে T1 এর আমরা মান পেয়েছি T1 273। তো এটা যদি আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর করি তাহলে আমরা মান পাবো T1 তাহলে আমরা পাবো 293 কেলভিন, 293 কেলভিন। তাহলে T2 আমরা পেলাম, সুতরাং T2 ইকুয়াল 293 কেলভিন। এটি হলো গিয়ে আমাদের তাপমাত্রা। আমাদের বলা হয়েছিল যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করবো, আমরা তাপমাত্রা নির্ণয় করলাম। এই যে সূত্র দিয়ে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারবো, তাপমাত্রা দিয়ে ইত্যাদি। এই সূত্রটি হলো গিয়ে B2/T1 ইকুয়াল T2/T1। তো আমরা প্রথমে লিখবো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শক্তির বেগ B1 ইকুয়াল, এখানে হবে B1 ইকুয়াল 330 মিটার পার সেকেন্ড, B2 ইকুয়াল 341.87 মিটার পার সেকেন্ড। তারপর আমরা T1 লিখবো, T1 বলা হয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন এককে নেই তাহলে হবে 273 কেলভিন, আর T2 তো আমরা নির্ণয় করবো। তাহলে আমরা এই সূত্রটি বসাবো, এই সূত্র থেকে আমরা T2 ইকুয়াল এই আকারে নিয়ে আসবো, এই আকারে নিয়ে আসে মানগুলা বসিয়ে তারপর আমাদের উত্তর হবে 293 কেলভিন। তো এখন আমরা পরের নিঃসন্দেহ সমাধান দেবো। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিউ থেকে উৎপন্ন শব্দ ফ্রি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিক যুক্তি দাও। তো এখানে একটি অবস্থান দেওয়া আছে ফ্রি, একটি অবস্থান দেওয়া আছে কিউ এবং একটি অবস্থান দেওয়া আছে আর, এটা অবস্থান না, এটা হলো গিয়ে দেয়ালের মধ্যে। তো এখানে পি থেকে কিউ এর দূরত্ব 10 মিটার, কিউ থেকে আর এর দূরত্ব 15 মিটার। এখন বলা হয়েছে যে কিউ থেকে উৎপন্ন শব্দ, কিউ থেকে যদি শব্দ উৎপন্ন করে, কিউ থেকে উৎপন্ন শব্দ কি অবস্থানে তারা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিক যুক্তি দাও। এখন আমরা কোন নাম্বার লিখবো এখানে? স্যার দেখা যাবে না। এখানে আমরা 2 নাম্বার পদ্ধতি লিখবো। প্রথম লিখবো যে প্রথম ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে S ইকুয়াল BT, আমরা T1 দেবো কারণ প্রথম ক্ষেত্রে এটা যদি আমরা এদিকে আনি BT B1 ইকুয়াল S, এই জায়গায় T1 থাকবে আর এই যে S, এইটা এই বিটা এদিকে ভাগ হয়ে যাবে। এখানে S মানে তো দূরত্ব, S মানে হলো গিয়ে দূরত্ব বা সরণ। তো এই প্রথম ক্ষেত্রে দূরত্ব হলো গিয়ে কিউ অবস্থানে, প্রথম ক্ষেত্রে দূরত্ব হবে গিয়ে 10 মিটার, কারণ এই যে কিউ অবস্থানে শব্দ উৎপন্ন হচ্ছে, এইটা এইদিকে একবার আসবে, এইদিকে আরেকবার যাবে, এইদিকে আসলে 10 মিটার, আমরা দূরত্ব 10 মিটার বসাবো, 10 মিটার। আর বেগ বিএস ইকুয়াল বিডি, এখানে বি এর মান সম্ভবত আমরা 9 নম্বরে পেয়েছিলাম 341.87। 9 নম্বরে না তো 341.87, এটা অতিপরেই দেওয়া ছিল। তো বি এর মান 341.87। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে আমরা
তাহলে আমরা এটা মানটি পাবো 0.0.029 0.029 সেকেন্ড। তো আমরা প্রথম ক্ষেত্রে সময়টি পেয়ে গেলাম 0.029 সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে নেবো। তো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এই যে শব্দ, এই যে এখান থেকে উৎপন্ন করতে প্রতিধ্বনি, এইটা এইখানে যাবে একবার, আর আবার এখানে প্রতিফলিত হয়ে আবার এইদিকে আসবে, এইদিকে এখানে গিয়ে পি অবস্থানে তাকা করেছি বা এখানে গেলে শব্দটি শুনতে পাবে। তো এইদিকে হলো গিয়ে 15 মিটার, এইদিকে হলো গিয়ে এদিকে 15 মিটার যাবে, আবার 15 মিটার আসবে এবং এদিকে আরো 10 মিটার যাবে। তাহলে মোট 15, 15, 30 এবং 10 মিটার। আমরা যে একটি সূত্র জানি, প্রতিদিনের সূত্র, এটি লিখবো যে 2D ইকুয়াল দেখি T2 লিখবো। এখন আমরা আবার এই দিকটা এই পাশে লিখবো B T2 ইকুয়াল 2D। এখন আমরা T2 ইকুয়াল লিখতে পারি যে 2D বাই 2D বাই 2D বাই B। আমরা যে এই এইটুকু লেখছি, এইটুকু তোমাকে বোঝানোর জন্য নিয়েছি, এইটুকু আমাদের লেখা লাগবে না, ডাইরেক্ট এইটা বসালেই হবে। T ইকুয়াল 2D বাই B। এখন যে এইটি দূরত্ব পেলাম 2D 15, এইটা রয়ে গেল। তো এইটা আমরা প্লাস যোগ দিয়ে 10 মিটার লিখবো, কারণ শব্দটা তো এইদিকে আসা লাগবে 10 মিটার। তো এখন যদি আমরা এটা মান বসাই 2 ইন্টু ডি, ডি এর মান আমরা পেয়েছি 15 মিটার, 15 প্লাস এই যে 10 মিটার, নিচে বসবে ডি এর মান 341.87। তো এটা যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর বসাই, তাহলে আমরা মান পাবো 0.117 সেকেন্ড, 0.17 সেকেন্ড। এখন আমি পার্থক্য নির্ণয় করবো। পার্থক্য টি ইকুয়াল T2 মাইনাস T1। এটা 0.117 মাইনাস 0.029। এই যে পার্থক্য আমরা নির্ণয় করবো, এই পার্থক্য যদি 0.1 এর চেয়ে বেশি হয় বা সমান হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে হবে, এবং এইটার থেকে যদি ছোট হয়ে যায় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে না। তো এটা আমরা মান পাবো 0.088 সেকেন্ড, 0.088 সেকেন্ড, 0.088 সেকেন্ড। এই যে এই মানটি আমরা পেলাম, এটা তো 0.1 এর চেয়ে ছোট, 0.1। আমরা জানি যে প্রতিধ্বনি শুনতে 0.1 সেকেন্ড সময় লাগে ন্যূনতম। তাহলে আমরা লাস্টে বলতে পারি যে সুতরাং কিউ থেকে উৎপন্ন শব্দ পি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবেন। তো এই ছিল আজকের সৃজনশীল দিক। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।